আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে লিটারেসি টার্ম নিয়ে আর কি। তো লিটারেসি টার্ম নিয়ে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে অ্যাডমিশন টেস্টে। সো আমরা আজকে সেটার ইজি ইংলিশ এক্সপ্লেনেশন এবং বাংলা অর্থ সহ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে খুব সহজে, যত সহজ করে বোঝানো যায় আর কি, ততটা সহজ করে আজকে লিটারেসি টার্মটা তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করবো, আলোচনা করার চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করি। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ডাজ লিটারেসি টার্মস মিনস অ্যাকচুয়ালি। লিটারেসি টার্মস আসলে জিনিসটা কি। যদি এটাকে বাংলাতে অনুবাদ করি, এটা মানে হচ্ছে তোমার, লিটারেসি টার্মের বাংলা অর্থ হচ্ছে সাহিত্যিক অলংকার বা সাহিত্যিক কৌশল। সাহিত্যিক অলংকার বা সাহিত্যিক কৌশল মানে কি, শেক্সপিয়ার সহ বিভিন্ন লেখক, সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক যারা আছে, তারা দেখবে অনেক সুন্দর সুন্দর মেটাফর, এলিগরি, সিমিলি ইউজ করতে সেন্টেন্সের সাথে, মানে একটা বাক্যের সাথে ফিস করতে। তো ওই বাক্যগুলোই হচ্ছে তোমার লিটারেসি টার্ম হিসেবে সংজ্ঞায়িত করা হয়। আমি যদি ইংলিশে ডিফিনেশন বলি, এ লিটারেসি টার্ম ইজ এ স্পেশাল ওয়ার্ড। তাই তাহলে বুঝতে হবে তোমাকে, এটা প্রথম হচ্ছে কি, একটা স্পেশাল ওয়ার্ড অর টেকনিক দ্যাট রাইটার্স ইউজ, রাইটাররা এটাকে ইউজ করে টু মেক দেয়ার রাইটিং, তাদের রাইটিংটাকে করতে, কি করতে, মোর বিউটিফুল, ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল। তার মানে সাহিত্যিকরা বা রাইটাররা, কবিরা তাদের লেখাটাকে অনেক বেশি ইন্টারেস্টিং, ইন্টারেক্টিভ এবং মিনিংফুল করার জন্য, বিউটিফুল করার জন্য তারা কি করে, লিটারেসি টার্মগুলো ইউজ করে। তো একটা শব্দে বা একটা সেন্টেন্সে লিটারেসি টার্ম আছে কিনা কীভাবে বুঝবো? যদি কোনো লেখায় বিশেষ ধরনের ভাষার কৌশল ব্যবহার করা হয়, তাহলে সেটি একটি লিটারেসি টার্ম। একটা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো তখনই সেটা লিটারেসি টার্ম, যখন আমরা বুঝবো যে বিশেষ ধরনের ভাষা বা বিশেষ ধরনের কোনো একটা কিছু ইন্ডিকেট করা হয়েছে, তখন আমরা বুঝবো এটা লিটারেসি টার্ম। মূল কথা হলো ভাষাকে বিশেষভাবে ব্যবহার করে অর্থ বা অনুভূতি প্রকাশ করার যে প্রবণতা, সেটাই হচ্ছে লিটারেসি টার্ম। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি আমরা বুঝতে পারি কিনা যে লিটারেসি টার্ম সেন্টেন্সের মধ্যে ইউজ করা হয়েছে কিনা। দেখো, দ্য ফ্লাওয়ার্স ডান্সড ইন দ্য ওয়াইন্ড। এখন দেখো, ডান্স করাটা কার শব্দ, মানে শব্দ কারা ডান্স করে? মানুষ ডান্স করে, হিউম্যান বিংস ডান্স করে। মানুষের কাজটা যদি কোনো একটা ইনগ্রেডিয়েন্টস বা কোনো একটা এলিমেন্টস বা কোনো একটা পদার্থের মাধ্যমে বা কোনো একটা মানে বস্তুর মাধ্যমে করানো হয়, তখনই এটা হবে তোমার লিটারেসি টার্ম হিসেবে ইউজ করবে। দেখো, এই ডান্সের কাজটা কে করে? মানুষ করে, কিন্তু এখানে ডান্সের ক্লাসটা কে করতেছে? ফ্লাওয়ার্স করতেছে। দ্য ফ্লাওয়ার্স ডান্সড ইন দ্য ওয়াইন্ড। এখন বাতাসে কি ফুলগুলো ধুলছে বা নাচছিল বা ইয়ে করতেছিল, এই যে ফুলগুলো বাতাসে নাচছিল। এখন ব্যাখ্যা বলা হয়েছে যে ফুল সত্যি নাচতে পারে না। ফুল নাচতে পারে না, নাচ তো নাচ হলে মানুষের কাজ। এখানে ফুলকে মানুষের গুণে গুণান্বিত করা হয়েছে, মানুষের গুণ দেওয়া হয়েছে, এর জন্য এখানে এটা একটা লিটারেসি টার্ম হিসেবে ইউজ করা হয়েছে। তারপর আমরা এক্সাম্পল 2 তে দেখি, আই এম সো হাংরি। আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম দ্যাট, যে আই কুড ইট এ হর্স। আমি একটা পুরা হর্সই হাই ফেলতে পারতাম। তো এখানে কি আসলে তুমি একটা ঘোড়া খাইতে পারবা? ইট ইজ নট পসিবল, ইট ইজ নেভার এভার পসিবল, এটা কখনই সম্ভব না। এর জন্য বলা হয়েছে যে তোমার ক্ষুধাটাকে ইমফেসাইজ করতে, ক্ষুধার গুরুত্বটা বুঝাইতে। তার মানে সে বললাম আমার এত ক্ষুধা লাগছে, মনে হচ্ছে পৃথিবীটা খাইলাম, পৃথিবীতে জীবনে খাইতে পারতাম না, হর্স তো জীবনে খাইতে পারতাম না। মানে বুঝেছে ক্ষুধা, আমি এতই ক্ষুধা, তো আমাকে তাড়াতাড়ি খাবার দাও। এই জন্যই এই মেটাফোরগুলো ইউজ করা হয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য বা বিউটিফুল করার জন্য। তারপরে আমরা দেখি, প্রথমে আমরা 8টা মেটাফর শিখবো আমরা আর কি, আমরা 2টা পার্টে শিখবো। প্রথম 4টা দেখবো, তারপর পরবর্তী আরেকটা ভিডিওতে 4টা দেখবো। তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেটাফর নিয়ে। দেখি মেটাফর নিয়ে আমাদের কি বলে। মেটাফর এর বাংলা অর্থ হচ্ছে রূপক। আমি যখন মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজ ফেসবুক স্ক্রল করার সময় হয়তো সামনে এসেছিল, উনি সুন্দর করে এটা মানে প্রনাউন্সিয়েশন করে আর কি, মেটাফরটা, মেটাফর উনি বলে মেটাফর, একটা ওয়াজের মধ্যে আমি শুনছিলাম। তো দেখো, মেটাফর a direct comparison between two different things without using like or as। তাই কি বলছে এখানে, ডিরেক্ট কম্পারিজন। তুমি কি করবা, একটা কম্পারিজন করবা, ডিরেক্ট কম্পারিজন করে তুলনা করবা বিটুইন টু ডিফারেন্ট থিংস, মানে দুইটা সেম থিংস না, কিন্তু দুইটা ডিফারেন্ট থিংসের সাথে তুমি তুলনা করবা উইদাউট ইউজিং লাইক অথবা এস। লাইক অথবা এস কিন্তু গুরুত্বপূর্ণ। যদি লাইক অথবা এস না থাকে এবং দুইটা জিনিস ভিন্ন দুইটা জিনিসের সাথে তুমি কম্পেয়ার করো, তখন সেটাকে বলবো তুমি মেটাফর বা রূপক। এখন আমরা কিভাবে চিনবো? যদি লাইক অথবা এস ছাড়া, আবারও বলতেছি, লাইক অথবা এস থাকবে না। লাইক অথবা এস নিয়ে কাহিনী কেন, LIKE, লাইক অথবা এস। কারণ লাইক অথবা এস যদি থাকে তাহলে তো এটা সিমিলি হয়ে যাবে। সিমিলার সাথে লাইক অথবা এস সম্পর্কে যদি দেখতে মিল আছে, কিন্তু মনে রাখবে লাইক অথবা এস থাকলে এটা হয়ে যাবে সিমিলি হয়ে যাবে, ঠিক আছে? আর লাইক অথবা এস না থাকলে এটা হবে মেটাফর বা রূপক। তো দেখো কিভাবে চিনবা, চিনার উপায়, যদি লাইক অথবা এস ছাড়া একটি জিনিসকে অন্য একটি জিনিস হিসেবে সরাসরি বলা হয়, তাহলে সেটা হবে মেটাফর। ডাইরেক্টলি একটাকে একটা আরেকটা বলবে। যেমন আমি যদি বলি তোমাকে এক্সাম্পল হিসেবে, টাইম ইজ থিফ। এখন বলতেছে সময় হলো একটা চোর। সময় চোর বলতে কি আসলে সময় চোর? সময়কে তুলনা করা হচ্ছে বা সময়কে এখানে বোঝানো হচ্ছে যে সময় আমাদের জীবনের মূল্যবান মুহূর্ত চুরি করে নেওয়া যায়, এই জন্য এটা হচ্ছে মেটাফর। এখানে কিন্তু সময়কে চোর বলা হয়েছে, এখানে কিন্তু লাইক অথবা এস ইউজ করা হয় নাই। যেহেতু লাইক অথবা এস ইউজ করা হয় নাই, এখানে এটাকে কি হিসেবে ইউজ করা হয়েছে, মেটাফর বা রূপক হিসেবে ইউজ করা হয়েছে। তারপর সেকেন্ড এক্সাম্পলটা দেখো, দ্য ক্লাসরুম ওয়াজ এ জু।
এখন বলো আমাকে ক্লাসরুম কি জু? ক্লাসরুমকে কিন্তু জুর সাথে তুলনা করা হয়েছে, কিন্তু ক্লাসরুম কি আসলে বাস্তবে পসিবল? জু মানে এখানে ক্লাসরুমের অবস্থা হয়েছে অনেক বেশি নয়েজি, অনেক বেশি কোলাহলপূর্ণ, এর জন্য বলা হয়েছে দ্য ক্লাসরুম ওয়াজ এ জু, মানে ক্লাসরুমকে জুয়ের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু তুলনা করা হয়েছে লাইক অথবা এজ কিন্তু ইউজ করা হয় নাই। টু ডিফারেন্ট থিংস, ক্লাসরুম একটা ডিফারেন্ট থিংস, জু একটা ডিফারেন্ট থিংস, দুইটা ডিফারেন্ট থিংস, বাট এখানে এজ অথবা লাইক ইউজ করা হয় নাই। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট ইট ইজ এ মেটাফর। ঠিক আছে, ইটি মানে মেটাফর বা রূপক। তাহলে আমি মেটাফর কি বুঝতে পারছি। আমরা দেখি পরবর্তীতে আমাদের জন্য কি ওয়েট করতেছে। মেবি পরবর্তীটা আমাদের জন্য সিমিলি। এই যে এখন আমি বলছিলাম একটু আগে যে সিমিলি এবং মেটাফরের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো এখানে বলছে এ সিমিলিও হচ্ছে এ কম্পারিজন মানে তুলনা বিটুইন টু ডিফারেন্ট থিংস, এটাও দুইটা ডিফারেন্ট থিংসের মধ্যে তুলনা করবে, বাট এখানে লাইক অথবা এস থাকবে। তার মানে কি সিমিলিতে দুইটা ভিন্ন জিনিসের তুলনা করবে, বাট এর মধ্যে কি থাকবে, লাইক অথবা এস থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে চিনবো, যদি বাক্যে লাইক অথবা এস ব্যবহার করে দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা সিমিলি, আর লাইক অথবা এস না থাকলে সেটা হচ্ছে মেটাফর বা রূপক। এখন দেখো আমরা এক্সাম্পল দেখি, শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। তার মানে দেখো তাকে মেয়েটাকে কার সাথে তুলনা করা হয়েছে, লায়নের সাথে তুলনা করা হয়েছে। লায়ন যদি বলতো শি ইজ এ লায়ন, তাহলে এটা কি হইতো, তাকে লায়নের সাথে তুলনা করা হয়েছে এবং লাইক অথবা এজ নাই, তাহলে এটা হয়ে যেত মেটাফর। বাট এখানে কি বলছে, তাকে লায়নের সাথে তুলনা করা হয়েছে, এজ আছে অথবা লাইক আছে, যেটাকে এজ আছে। ঠিক আছে, এজ থাকলে আমরা কি বললাম, সিমিলি, উপমা, তাহলে এটা কি হয়ে যাবে, সিমিলি হয়ে যাবে। এখানে এজ ব্যবহার করে মেয়েটি সাহসের সিংহের সাথে তুলনা করা হয়েছে, তাই এটি সিমিলি। তারপর এক্সাম্পল 2 দেখি আমরা, দ্য বেবি স্লিপড লাইক অ্যান অ্যাঞ্জেল। দেখো বেবিকে তুলনা করা হয়েছে দুইটা ডিফারেন্ট থিংস, বেবি একটা ডিফারেন্ট থিংস, অ্যাঞ্জেল একটা ডিফারেন্ট থিংস, দুইটা ডিফারেন্ট থিংসে তুলনা করা হয়েছে। কার সাথে, বেবিকে অ্যাঞ্জেলের সাথে তুলনা করা হয়েছে কি দ্বারা, লাইক অথবা এস দ্বারা। তার মানে লাইক অথবা এস থেকে দুইটা ডিফারেন্ট থিংসকে তুলনা করলে সেটাকে আমরা কি বলবো, সিমিলি। মনে থাকবে। তাহলে এখানে লাইক ব্যবহার করে শিশুর শান্ত ঘুমকে ফেরেশতার সাথে তুলনা করা হয়েছে, তাই এটি সিমিলি। তাহলে সিমিলি এবং মেটাফর নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না তোমাদের। তারপর এটা অনেক গুরুত্বপূর্ণ, পার্সনিফিকেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পার্সনিফিকেশন, ঠিক আছে, হোয়াট ডাজ মিন বাই পার্সনিফিকেশন অ্যাকচুয়ালি। পার্সনিফিকেশন জিনিসটাকে আমরা একটু দেখি। পার্সনিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে মানবীয় গুণারোপ। ঠিক আছে, এটা বাংলা অর্থ জানার দরকার নাই, কারণ যেহেতু তোমাদের পরীক্ষা ইংলিশ, সব কিছু ইংলিশে ইয়ে করার চেষ্টা করবা। দেখো এটা মানে হচ্ছে গিভিং হিউম্যান কোয়ালিটিস টু অ্যানিমেলস, অবজেক্টস অর আইডিয়াস। তার মানে হচ্ছে কি হিউম্যানের কোনো একটা কোয়ালিটিস আছে, যে কোয়ালিটিটা শুধুমাত্র হিউম্যানই কনজিউম করে বা হিউম্যানই ধারণ করে, সেটাকে তুমি কি করছো, কোনো একটা অ্যানিমেলের মধ্যে বা কোনো একটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে, কোনো একটা অবজেক্টের মধ্যে দিয়ে তুমি এটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছো, সেটাই হচ্ছে তোমার পার্সনিফিকেশন। তার মানে জিনিসটা কি, জিনিসটা কোনো মানুষ করার কথা, কিন্তু মানুষকে না করে তুমি একটা বস্তু বা কোনো একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করাইতেছো, যেটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন। যদি আমি বলি কীভাবে চিনবা, যদি কোনো জড় বস্তু যেমন সূর্য, বাতাস, ফুল, বই, এনিথিংস, প্রাণী, অ্যানিমেল আর কি, এমন কোনো কাজ করে যা সাধারণত শুধু মানুষই করতে পারে, তাহলে সেটি পার্সনিফিকেশন। তার মানে মানুষের কাজটা যদি কোনো প্রাণী বস্তু দেওয়া করা হয়, সেটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন। আমরা যদি এক্সাম্পল দিই, দ্য ওয়াইন্ড ওয়েস্পার্ড থ্রু দ্য ট্রিজ। তাহলে আমাকে বলো ফিস করার কাজটা, হুইসপার্ড করার কাজটা, যেটা ফিস করা, এটা তো মানুষের কাজ। এখানে ফিসটা কে করতেছে, বাতাস করতেছে। ঠিক আছে, তাহলে বাতাসে, মানুষের ফিস করার কাজটা বাতাসের মাধ্যমে দিয়ে করা হচ্ছে। তার মানে এখানে কি ইউজ করা হচ্ছে, পার্সনিফিকেশন হিসেবে ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো, রাইট? তাই এটি পার্সনিফিকেশন। তারপরটা দেখো, দ্য সান স্মাইলড এট আস। এখন আমাকে বলো সান হলে কি, সূর্য। এটা স্মাইল করার কাজটা কে করে, মানুষ করে। স্মাইল করার কাজটা কে করে, মানুষ করে। তাহলে এখানে কে স্মাইল করতেছে, সান স্মাইল করতেছে। তার মানে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বা কোনো একটা বস্তু, ইনগ্রিডিয়েন্টসটা করতেছে কার মানে আমাদের দিকে করতেছে আর কি, মানুষের মানে। কিন্তু হাসার কাজটা তো মানুষ করার কথা, স্মাইলের করার কাজটা তো মানুষ করার কথা, কিন্তু এটা কি করতেছে, সান করতেছে। তার জন্য আমরা কি বলছি, যে কোনো জড় বস্তু যদি মানুষের কাজটি করে, সান একটা জড় বস্তু, সে মানুষের কাজটি করতেছে, তার জন্য আমরা কি বলতে পারি, এখানে কি হিসেবে ইউজ করা হয়েছে, পার্সনিফিকেশন হিসেবে ইউজ করা হয়েছে। এবার তোমাদেরকে বুঝতে হবে, সেন্টেন্সটা পরে বুঝতে হবে। তারপর দেখো হাইপারবোল। হাইপারবোল মানে অতিরঞ্জিত করা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাইপারবোল মানে কি, অতিরঞ্জিত করা। সেইং সামথিং মাচ বিগার অর গ্রেটার দেন ইট রিয়েলি ইজ, টু এমফাসাইজ। এটা খুব মনে রাখবো যে এমফাসাইজ মানে কোনো একটা কিছু ছোট্ট একটা জিনিসকে অনেক বেশি বড় করে বলা, মানে কেন বড় করে বলা, যেন এটার প্রতি গুরুত্ব পাই, এমফাসাইজ করা হয়। যেমন আমি যদি বলি, কোনো বাক্যে যদি এমন কিছু বলা হয় যা বাস্তবে সম্ভব নয়, কিন্তু জোর দেওয়ার জন্য বলা হয়েছে, তাহলে সেটি বলা হয়, তাহলে সেটিকে বলা হয় হাইপারবোল। এখন আমরা দুটো এক্সাম্পল দেখি।
আই হ্যাভ টুল্ড ইউ এ মিলিয়ন টাইমস। আমাকে বলো মিলিয়ন টাইমস বলা কি পসিবল? নেভার এভার পসিবল। এখানে গুরুত্ব বোঝাতে তোর আমি এতবার কইছি কথাটা, তার প্রতি আমার কথাটা কেন শুনোস নাই? তোমাদেরকে এতবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে ইংলিশে ভালো করতে হবে, কিন্তু তুমি তারপরে কেন ইংলিশটা গুরুত্ব দেন না? তারপরে কেন তুমি ইংলিশে পিওর ইংলিশ মাস্টার কোর্সে ভর্তি হও না, এনরোল কেন করো নাই? এখন তো চান্স পাবাই না। আমাদের কিছু করার আছে? কিছু করার না। এত বারে বলতেছি, এই গুরুত্ব বোঝাতে তোমাকে এখানে বলছে আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস, মানে তোমাকে মিলিয়ন টাইমস বলা তো পসিবল না, বাট এখানে এমফেসাইজ বোঝাতে মিলিয়ন টাইমস বলা হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি হাইপারবোল। তারপর বলছে দিস ব্যাগ ওয়াইটস এ টন। এখন আমাকে বলো একটা ব্যাগ কি 1 টন ওজন হইতে পারে? মানে তুমি তোমার বন্ধুকে তুমি একটা ব্যাগ দিলা, সে বললো বাবা রে বাবা ব্যাগটা 1 টন হইব, মানে ব্যাগের ওজন বোঝাতে এমফেসাইজ করতে, মানে ব্যাগের যে আসলে ওজনটা বেশি এটা এমফেসাইজ করতে বোঝানো হয়েছে, কিন্তু আসলে কি এটা নেভার এভার পসিবল? এটা কখনোই পসিবল না। এর জন্য এটা হচ্ছে কি তোমার বন্ধু তোমাকে হাইপার বোল হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে? এভাবেই তোমরা আমাদের ডিও ড্রিমার স্বপ্নসার সংগ্রামের সাথে থেকে ইংলিশটাকে আরও সহজ করে আরও তোমাদের গতিশীলতা বৃদ্ধি করতে আমাদের সবসময় সাথে থাকবা এবং আমাদের পেজে ভিডিওগুলো দেখবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।